and digitally. Log on সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরাতন বন্ধু যারা সব সময়ই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন। তাই নতুন এবং পুরনো দুই নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা। প্রত্যেকটা মুহূর্তেই তো জীবনে সমস্যা রয়েছে, আর সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু বেশ চিন্তিত থাকি, কি করে বেরোবো, কি করে ভালো থাকবো, কি তার সমাধান। আর ঠিক সেই কারণেই আমাদের কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিতে হয়। এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা জানি যে আমাদের গ্রহ, নক্ষত্র, রাশি এবং 12টা ভাবের একটা বিচার রয়েছে, এবং সেই বিচারের উপরই কিন্তু দাঁড়িয়ে থাকে আমাদের আগামী সময়টা কেমন যাবে, শুধু নয় আমাদের বর্তমানটা কেমন যাবে, অতীতটা কেমন কাটিয়ে এসেছি এবং কেমন যেতে চলেছে ভবিষ্যৎ। তো সেই সব দিকের বিচার তখনই সম্ভব হয় যখন আপনি পৌঁছে যাবেন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে। আর আজকের এই মুহূর্তে এই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বৈদিক অ্যাস্ট্রোলজি ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। আমরা একটু একটু করে পথ চলছি এবং আপনাদের ভালো লাগাও কিন্তু তৈরি হচ্ছে, কারণ যখন আমাদের এই অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হয় সেই সময় আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে জানাতে ভুলছেন না যে ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান এবং আপনারা আরো অনেক বিষয় জানতে চান। আজকে আমরা ভাব বিচার নিয়ে কথা বলবো এবং তার সাথে থাকবে আপনাদের ফোন, কারণ জীবনের সমস্যা থেকে বেরোনোর জন্য একটু জেনে নিতে হবে জন্মছক কি বলছে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার। ওম প্রত্যালীঢ় পদার পীতাঙ্গি শবহৃদি ঘোরাট্য হাসাপরা खड्गेन्दिवर कर्ति खरपर भुजा हुंकार बीजोद्भवा खड़वानील विशाल पिंगल जटा जुटैक नागर जुटा जाड्यंगनाश्य कपाल के त्रिजगत्तंग हंतुग्रा तारा स्वयं। জয় মা তারা। সৃষ্টি টিভির সকল দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। একদমই তাই। আমরা আজকে ভাব বিচার নিয়ে কথা বলবো। আমাদের প্রত্যেকেরই তো জন্ম ছকে 12টা ঘর তো রয়েছে, এবং সেই ভাব বিচারে কিভাবে কোন ভাব থেকে কি বিচার করা যায় সেটা জানবো। এবং তার সাথে আবারও মনে করিয়ে দিই দর্শক বন্ধু, আপনাদের কিন্তু ফোন করার সুবিধে রয়েছে, আপনারা একদম সরাসরি কথা বলতে পারেন আমাদের নাম্বারে। তো যেটা কথা হচ্ছিল দিদি, যেটা বলছিলেন সেটা হচ্ছে ভাব বিচার। টোটাল 12টা রাশি মানে 12টা ভাব এবং 9টা গ্রহ, এটা নিয়েই কিন্তু অ্যাস্ট্রোলজি। তো আজকে ম্যাজিকটা এর মধ্যেই লুকিয়ে রয়েছে, একদম কমপ্লিট ম্যাজিকটা এর মধ্যেই। এই 12টা ভাবকে নিয়ে বলে দেওয়া যায় একটা মানুষ অতীতে কেমন ছিলেন, তার অতীতে তার সঙ্গে কি কি হয়েছে, বর্তমানে সে কেমন আছেন, এবং অবশ্যই আগামী দিনে তার সঙ্গে কি কি ঘটতে চলেছে বা কি ঘটবে, এই সম্পূর্ণটা নির্ভুল ভাবে বলে ফেলা যায় কিন্তু এই 12টা ভাব দেখে। তো আমরা ভাব বলতে যেটা বুঝি, যেটা প্রথম ভাব দিয়ে আমরা শুরু করি আজকে। টোটাল 12টা ভাব। প্রথম ভাব হচ্ছে লগ্ন ভাব। লগ্ন ভাব হচ্ছে আপনার লগ্ন কোন ঘরে অবস্থান করছে। যেহেতু আমি বৈদিক অ্যাস্ট্রোলজার এবং মানে সনাতন অ্যাস্ট্রোলজি বা বৈদিক অ্যাস্ট্রোলজি করি, তো আমাদের ক্যালকুলেশনটা লগ্ন থেকেই প্রথম শুরু হয়। তো লগ্ন ভাবের আন্ডারে যেটা রয়েছে, মানে লগ্ন ভাবকেই বলা হয় তনুভাব। লগ্নভাব বা তনুভাব থেকে যেটা আমরা বুঝতে পারি একটা মানুষের শারীরিক আকৃতি কেমন হবে, একটা মানুষের শরীরের কালার কিরকম হবে, মানুষটা ফর্সা হবে না কালো হবে, মানুষটা দুর্বল ক্যারেক্টারের হবে নাকি সে শক্তিশালী মানসিকতার হবে, তার মানসিক চারিত্রিক সমস্ত গুণাগুণগুলো কিন্তু আমরা লগ্ন থেকে বুঝি। তা সে রোগগ্রস্ত শীর্ণকায় হবে নাকি সে তার মানে মোটা সোটা হবেন তিনি, তার জ্ঞান কতটা থাকবে, তার যশ কতটা থাকবে, তার মান সম্মান কতটা থাকবে, সমাজে প্রতিপত্তি কতটা বিস্তার করতে পারবে, এই সবটা কিন্তু এই লগ্ন ভাব মানে তনু ভাব, দেহ ভাব থেকে বোঝা যায়। আবার এই দেহ ভাব থেকেই কিন্তু একটা মানুষের শরীরে কি কি রোগ আছে সেটা প্রেডিক্ট করা যায়, একটা মানুষের পাস্টে কি রোগ ছিল সেটাও বলা যায়। এটা টোটালটা কিন্তু লগ্ন ভাব বা তনু ভাব থেকে হয়ে থাকে। তো এটা গেল লগ্ন ভাব। দ্বিতীয় ভাব 2 নম্বর ঘর, যেটা মানে যে কোনো লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরটাকে দ্বিতীয় ভাব বলা হয়। দ্বিতীয় ভাব হচ্ছে ধন ভাব। ধন ভাব থেকে আমরা কি বুঝতে পারি, মূল্যবান গ্রহরত্ন, মানে তার কাছে সোনা সম্পত্তি কি কি আছে না আছে, কতটা অর্থ তার কাছে আছে, তার ব্যক্তিগত উপার্জন কতটা, ব্যক্তিগত সম্পদ কতটা, তার অস্থাবর বা স্থাবর সম্পত্তি কি আছে, সে কতটা ভোজন প্রিয়, তার মুখমণ্ডল কেমন হবে,
আর ডান চোখকে ইন্ডিকেট করে কিন্তু এই ধন ভাব। ডান চোখের মানে বিস্তারিত ডান চোখে সমস্যা আসবে কিনা বা ডান চোখে কোনো প্রবলেম হবে কিনা এটা বলা যায়। সে কতটা বাকপটু হবে, সে কতটা ভালো কথা বলতে পারবে, এটাও কিন্তু ধন ভাব থেকে বলা যায়। ধন ভাব থেকে নতুন কুটুম্বকে বিচার করা যায়, মানে ধরুন কোনো জাতক বা জাতিকার বিয়ে হচ্ছে, বিয়ের পর তার শ্বশুরবাড়ি কেমন হবে এটা কিন্তু দ্বিতীয় ভাব থেকে বলা যায়। কোনো মানে মেয়ের ক্ষেত্রে হোক বা ছেলের ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রেই হোক না কেন, পুত্র এবং পুত্রী যার ক্ষেত্রেই হোক না কেন, তার শ্বশুর বাড়িটা কিন্তু ইন্ডিকেট করে এই দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে বোঝা যায় একটা মানুষ তার অ্যাকাউন্টে কত টাকা জমাতে পারবে, আদেও সে জমাতে পারবে নাকি তার যা আয় তাই ব্যয়, নাকি সে সুন্দর ব্যালেন্স করে, মানে তার কৃপণতা বোধ আছে কিনা সেটাও কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে বোঝা যাবে। এরপর চলে আসছে 3 নম্বর ভাব। 3 নম্বর ভাব হচ্ছে ভাতৃভাব বা সহজ ভাব। এই ভাতৃভাব হচ্ছে ভ্রাতা ভগিনী, মানে তার ভাই বোন কটা হবে, তাদের মানে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, ভাই বোন বাদ দিয়েও তার ব্যক্তিগত সেই মানুষটার সাহসী কতটা, কতটা তেজি, কতটা পরাক্রম বোধ আছে সেই মানুষটার মধ্যে। প্লাস এই তৃতীয় ভাব বা এই সহজ ভাব থেকে আর একটা জিনিস ভীষণভাবে যেটাকে ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ, মানে নেইবার। সেই মানুষটার নেইবার কেমন হবে, সেই মানুষটার প্রতিবেশী কেমন হবে। এই তৃতীয় ভাবেই যদি কোনো অশুভ গ্রহ এসে বসে যায় বা কোনো পাপ পীড়িত হয়ে কোনো অশুভ গ্রহ এখানে এসে বসে যায়, তাহলে কিন্তু তার প্রতিবেশীর থেকে কিন্তু মৃত্যু সমক্লেশ, প্রতিবেশী অল টাইম শত্রুতা করবে তার সঙ্গে। তো কোন গ্রহ কোন ভাবে বসেছে এটা দেখে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। আমি এটা ইন জেনারেল একটা ভাব নিয়ে আলোচনা করছি। একটা ব্যক্তির যদি চার্ট বা একটা ব্যক্তির যদি লগ্নকুণ্ডলী বা জন্মকুণ্ডলী বিচার করা যায়, তাহলে কি তৃতীয় ভাব থেকে এগুলো বলা সম্ভব। এবার কার তৃতীয় ভাব কিরকম সেটা ডিপেন্ড করবে তার ওই ভাবে কোন গ্রহ বসে আছে, সে কোন গ্রহের দ্বারা দৃষ্ট বা কোন গ্রহের সঙ্গে রয়েছে, বা তার দশা বা অন্তর্দশায় কি চলছে। একদম, মানে প্রত্যেকটি চার্টই আলাদা আলাদা বিচার্য। একদম একদম। আচ্ছা, আমাদের সঙ্গে প্রথম বন্ধু রয়েছেন, কথা বলবো তার সাথে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, ছেলে টালিগঞ্জ। হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে ঋতব নন্দী। ডেট অফ বার্থ? 29/12/1993। আচ্ছা, সময়? সময় সকাল 6টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, ঠিক আছে, সঙ্গে থাকুন। কি বিষয় জানবেন? কেরিয়ার সম্পর্কে জানবেন। ঠিক 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 আছে। অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ দিদি, অনুষ্ঠান দেখছি দিদি। কেমন লাগছে অনুষ্ঠান, কেমন লাগছে দিদি? প্রত্যেকটি রাশির যে সাপ্তাহিক রাশিফল আলোচনা করেছেন, হ্যাঁ, তারপরে সেই রাশির কি কি রেমেডি রয়েছে, কি দান করতে হবে, এগুলো একটু ফলো করলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আচ্ছা, আমরা দেখে নেব আপনার ছেলের জন্মছকে কি বলছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই বলি, আপনি কি এর আগে কখনো কাউকে দেখিয়েছেন? ছেলের চার্ট কি করিয়েছেন কখনো? না দিদি, করাইনি। আচ্ছা, তাহলে রাশি আর লগ্ন জানেন না ছেলের, তাই তো? আচ্ছা, আপনার ছেলের লগ্ন হচ্ছে ধনু আর রাশি হচ্ছে মিথুন, ঠিক আছে? তো ছেলে এখন ও কি করছে? আচ্ছা, ছেলের কিন্তু লগ্নে রবি বর্তমান রয়েছে এবং লগ্নে মঙ্গল রয়েছে। একবার আমি একটু দেখে নিই ওর মহাদশায় কি চলছে, একটা সেকেন্ড। এই মুহূর্তে কিন্তু ছেলের শনির মহাদশা চলছে। ছেলেকে খুব সাবধানে থাকতে বলবেন। ওর কি ভেরি রিসেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আচ্ছা, যাই হোক, খুব সাবধানে ওকে থাকতে বলবেন, কারণ মাথায় আঘাত পাওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে, ঠিক আছে? এবং যেহেতু দ্বাদশে রাহু মঙ্গলের একটা কানেকশন হয়ে গেছে, এই রাহু মঙ্গলের কানেকশনের জন্য কিন্তু রক্তপাত হবে। ছেলের কিন্তু একাধিক অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু ইন্ডিকেট করছে। আর বাদবাকি যদি চাকরির জায়গা থেকে বলি, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 দশমপতি রবি সে লগ্নে। ও কিন্তু একটু ওকে চেষ্টা করতে বলুন, ওর কিন্তু ভালো চাকরির যোগ আছে। ও কিন্তু চেষ্টা করলে পরে পাবে চাকরি। কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য ও কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে? হ্যাঁ, সরকারি কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য ওকে
কোনো ভালো সংস্থা থেকে কোর্স করতে বলুন, ওর কিন্তু ভালো চাকরির জায়গা রয়েছে। রবি এখানে একটু নিচস্থ রয়েছে, এবং আরো কিছু আপনি শুধু মানে আমাদের হাতে সময় খুব কম বলে আমি ডিটেলসে যেতে পারছি না কুষ্টিটার ক্ষেত্রে। এই কুষ্টিটার ক্ষেত্রে কিন্তু একটু ডিটেলস গণনার প্রয়োজন রয়েছে। আপনি যোগাযোগ করুন আমার সঙ্গে, ডিটেলস গণনা করে কিছু প্রতিকার দিলে কিন্তু এই ছেলেটার কিন্তু ভালো হবে জীবনে, এবং যেটা ও চাইছে, যেটা ওর অভিলাষিত সরকারি চাকরি, সেরকম একটা কানেকশন কিন্তু আছে, কিন্তু আবার কেটে যাওয়ার জায়গাও রয়েছে, যেহেতু ছেলেটার কিন্তু একটা আংশিক একটা কালসর্পের জায়গাও আমি দেখতে পাচ্ছি, এবং ছেলেটা মাঙ্গলিক, প্রচন্ড তেজি জেদি ছেলে। খুব তেজি, এখন তেজ। হ্যাঁ, যেটা বলে ও সেটাই আর কি করতে চায় আর কি, ওটাই শেষ কথা। হ্যাঁ, তো যাই হোক, ওর কিন্তু সঠিক প্রতিকার প্রয়োজন। প্রতিকার না দিলে কিন্তু লাইফটা স্ক্যাটার্ড হয়ে যাবে, মানে লাইফটা কিন্তু মানে প্রবলেম আছে। প্রতিকার না দিলে কিন্তু এগোনো মুশকিল আছে জীবনে। প্রতিকার সঠিকভাবে দিলে পরে এই ছেলেটারই একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেওয়া সম্ভব, কিন্তু বিনা প্রতিকারের জায়গাটা কিন্তু সেরকম ভাবে থাকবে না, কারণ দশমপতি কিন্তু সে শনি দ্বারা, হ্যাঁ অনেক কানেকশন হয়ে গেছে। যাই হোক, আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করুন। ছেলের চাকরি নিয়ে যে কথা আপনি জানতে চাইছেন, যেটা ওর ভালো চাকরি হবে, কিন্তু প্রতিকার প্রয়োজন। প্রতিকার না দিলে কিন্তু এরকম প্রাইভেট সেক্টরেই ও ঘুরবে, আর প্রচন্ড মাথা গরম তো, ও মানে টেকানো মুশকিল চাকরি। ও কিছুদিন করার পর বসের সঙ্গে প্রবলেম হলেই ও ছেড়ে দেবে চাকরি। তো সেক্ষেত্রে বলবো আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, এবং আপনার ছেলের সম্পর্কে যে কটি কথা বলা হলো আপনি কিন্তু প্রত্যেকটিতেই একমত হলেন, এবং জন্মছক তো এইভাবেই কথা বলে। তো সেক্ষেত্রে যে সমস্যাটুকু রয়েছে সেটাও কিন্তু রেমেডির মাধ্যমে, প্রতিকারের মাধ্যমে ভালো থাকা সম্ভব। তাহলে কি করতে হবে আপনাকে? একদম টিভি স্ক্রিনে যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে, অর্থাৎ 8697201211 এবং 8697001008, এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করছেন এবং পৌঁছে যাচ্ছেন গড়িয়া চেম্বার। পেয়ে যাচ্ছেন ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 8, কবি নজরুল মেট্রো, অপোজিট অফ গড়িয়া শীতলা মন্দির। এখানে পাচ্ছেন প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত, এবং রয়েছে তারাপীঠে মা তারা অ্যাপার্টমেন্টেও চেম্বার রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই কিন্তু সত্ত্বর যোগাযোগ করুন। ভালো থাকার জন্য জন্মছক সবটাই বলে দিতে পারে, কিন্তু যদি প্রতিকার না নিই, রেমেডি না নিই, তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারবো না। তাই শুধু সমস্যা জানলে হবে না, সমাধানের জন্য কিন্তু রেমেডির দরকার। এরপর আমরা আসবো চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে কি কি জিনিস বোঝা যাবে সেটা একটু জেনে নিই। হ্যাঁ, তো চতুর্থ ভাব থেকে যেটা নিয়ে আমরা ভাবগুলো নিয়ে সব আলোচনা করছিলাম, চতুর্থ ভাব থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে মাতৃভাব এবং বন্ধু ভাব। এই চতুর্থ ভাব কিন্তু বিদ্যা, মাতা, বন্ধু বান্ধব কিরকম হবে, তার গৃহ কেমন হবে, তার যানবাহন হবে কিনা, তার মানসিক স্বাস্থ্য কিরকম থাকবে, এগুলো সবটা কিন্তু চতুর্থ ভাব থেকে বলা সম্ভব। চতুর্থ ভাবে যদি কারোর দুষ্টু গ্রহ থাকে বা কোনো পাপগ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাতার শরীরের একটা হানি ইন্ডিকেশন করে। মানে মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে জাতক বা জাতিকার সম্পর্ক কিরকম থাকবে, এটা সম্পূর্ণটা চতুর্থ ভাবের থেকে আমরা প্রেডিকশন করে থাকি। চতুর্থ ভাব থেকেই কিন্তু একটা জাতক বা জাতিকার বিদ্যা, তার এডুকেশন কতটা হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হবে সেটা বলে দেওয়া যায়। তার সাকসেসফুল হবে কিনা এডুকেশন জার্নিটা, সে তার মানে সুদূর প্রসারী একটা এডুকেশনের জায়গা থাকবে কিনা সেটা বলে দেওয়া যায়। বন্ধু, বিশ্বস্ত বন্ধু পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, এটা আমরা সবসময় বলি। একটা ভালো বন্ধু পাওয়া জীবনে কিন্তু ভাগ্যের ব্যাপার। তো ভালো বন্ধু সে পাবে কিনা এটা কিন্তু চতুর্থ ঘর ইন্ডিকেট করে। কেউ কেউ জীবনে সবসময় মানে কুটিল কিছু বন্ধুর সংসর্গে এসে কারোর জীবন নষ্ট হয়ে যায়, বন্ধুর দ্বারা জীবনটাই হানি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো এই ভালো বন্ধুর জায়গাটা কিন্তু চতুর্থ ভাব থেকেই আমরা পেয়ে থাকি। একদম দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানি। হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম শাশ্বত মুখার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 25/6/2010। সময়? সময়টা হচ্ছে সকাল 10টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। কি বিষয়ে জানতে চাইছেন? যে কোনো একটি প্রশ্ন। পড়াশোনার বিষয়ে জানতে চাই। আচ্ছা, পড়াশোনা নিয়ে। রাশি লগ্ন জানা? 2010 বললেন না? 2010। আচ্ছা, 25/6/2010, সময়টা? সকাল 10টা, সকাল 10টা। ব্যারাকপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না কিছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে, হুম, খুবই ভালো লাগছে। বাহ। দেখছি। ঠিক। আচ্ছা, পড়াশোনা আপনি নিয়ে প্রশ্ন। পড়াশোনা নিয়ে প্রশ্ন করছেন তাই তো?
আচ্ছা মা, আপনি এর আগে দেখিয়েছিলেন, ওর কুষ্টি বিচার করিয়েছিলেন কখনো? না না না, আচ্ছা, করাননি তো। আচ্ছা, ওরও কিন্তু লগ্নে মঙ্গল, এবং আমি যেটা দেখছি লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এবং রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে? লগ্নে মঙ্গল, বাচ্চাটি কিন্তু মাঙ্গলিক, এবং শুধু তাই নয়, অসম্ভব রাগী ও প্রচন্ড জেদি, নিজে যেটা বলে সেটাই করে, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মুখে প্রচন্ড তর্ক করে, খুব তো রাগটা তো খুব আছে, ওই জন্য। মুখে মুখে তর্ক করে, তাই তো? হ্যাঁ প্রচন্ড, একটু কিছু হলেই তর্ক করে। চতুর্থে চন্দ্র রয়েছে এবং পঞ্চমে রাহু। পড়াশোনায় তো একদম অমনোযোগী, পড়তে তো বসেই না একদম। পড়তে বসার কথা বলা নিয়েই অশান্তি নাকি? রেগে যায়, পড়ার কথা বললেই রেগে যায়। তাও এত দূর তো আপনার জন্যই, আপনার দৌলতেই ওকে টেনে নিয়ে এসেছেন পড়াশোনায় আর কি, না হলে তো অনেকদিন আগেই ও পড়াশোনায় ইতি টানতো, তাই তো? অষ্টমে বৃহস্পতি। আচ্ছা, ওর কি খুব গ্যাস অম্বলের সমস্যা আছে? হ্যাঁ, গ্যাস একটু সমস্যা, বডি ঠিক মতো হয় না, মানে প্রতিদিন যায়। হ্যাঁ, ওকে কিন্তু জল খাওয়ান প্রচুর পরিমাণে, এবং ওর কিন্তু এই গ্যাসের সমস্যাটা কিন্তু থাকবে, এবং লিভারের কিন্তু বড় রকমের রোগ দিয়ে যেতে পারে, সুতরাং খুব সাবধান। লেখাপড়ার ক্ষেত্রে যেটা আপনি জানতে চাইছেন, 1 2 3 4 চতুর্থপতি, চতুর্থে চন্দ্র বসে রয়েছে, চন্দ্র একদম নিচস্থ, ওর মন ভীষণ অশান্ত, এবং চন্দ্র ডিস্টার্ব চন্দ্র, যে কারণে ও পড়াশোনায় একেবারেই অমনোযোগী, মানে পড়াশোনা করতেই ও চায় না, টেনে টেনে হিজড়ে আপনি এতটা দূর ওকে নিয়ে এসেছেন। আপনি কি জানতে চাইছেন, আমাকে স্পেসিফিক কোয়েশ্চেনটা একটু বলুন। মানে ওকে কি করলে মানে রাগটা কমানো যাবে, পড়াশোনার মনটা বসানো যাবে, পড়াশোনার প্রতি যে ও যে এই করতে চায় না, কিছু বললেই পড়ার কথা বলেই রেগে যাচ্ছে, যাতে পড়াশোনাটা একটু ঠিক করে হয়, সেটা যাতে কি করতে হবে ওটাই। দেখুন মা, ওর যা কুষ্ঠিতে হয়ে রয়েছে, দ্বাদশ ঘরে শুক্র বসে রয়েছে, চন্দ্র কেতু বুধ একটা মানে গ্রহণযোগ তৈরি হয়েছে ওর ছকের মধ্যে, ঠিক আছে? রাহু এদিকে বসে রয়েছে বৃহস্পতির ঘরে, মানে ধনুর ঘরে, তো দ্বিতীয় শনি রয়েছে, শনি বুধের ঘরে বসে রয়েছে, একটা ছকটার মধ্যে গ্রহদোষ এবং একটা গ্রহণযোগ তৈরি হয়েছে, সুতরাং ওকে একটুখানি সাবধানে রাখতে হবে, এবং ওর সঙ্গে কিন্তু আপনি তর্কে বিবাদে জড়াবেন না। ও প্রচন্ড রাগ, ওর তেজ প্রচন্ড, ও কিন্তু একটা ভুলভাল সিদ্ধান্ত নিতে ওস্তাদ, ও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে কিন্তু যে কোনো সময়। আপনি ওকে জেদ করাবেন না বা রাগ করাবেন না, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে ইমিডিয়েট কনসাল্ট করুন, কারণ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করলে পরে তবে আপনি জানতে পারবেন প্রতিকারটা কি। এমনি কোনো প্রতিকার আমি মৌখিকভাবে বলে দিলে সেটা কতটা ফলদায়ী হবে এই ক্ষেত্রে, কারণ কুষ্ঠিটা কিন্তু একটা ড্যামেজ কুষ্ঠি, এই কুষ্ঠির ক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্রং প্রতিকারের প্রয়োজন, স্ট্রংলি প্রতিকার না দিলে কিন্তু মুশকিল আছে পরবর্তীকালে। তো আমি আপনাকে ইন জেনারেল একটা বলে দিতে পারি, আপনি ওর মাথায় হাত রেখে রাত্রে শোয়ার সময় শিবনাম জপ করুন, ওম বলবেন না, শুধু নমঃ শিবায় বলবেন, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এভরি ডে। ওকেও ধোয়া বস্ত্র পরে ঘুম পাড়াবেন, নিজেও ধোয়া বস্ত্র পরে তবে বিছানায় উঠবেন ঘুমোতে, এবং ওর মাথায় হাত রেখে 108 বার শুধু নমঃ শিবায় মন্ত্রটা জপ করুন, এবং যদি সম্ভব হয় এক দামে যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার সজারুর কাটা কিনে নিয়ে আসুন, এক দামে কিনে নিয়ে আসবেন সজারুর কাটা এবং 1 শিশি আলতা। আপনি শুনছেন তো? হ্যাঁ, তো সজারুর কাটা এবং আলতা কিনে নিয়ে আসবেন, ওই আলতায় ডুবিয়ে সজারুর কাটা দিয়ে যে কোনো খাতায় দুর্গা নাম লিখবেন, সংকল্পটা বলে নেবেন যে কি চাইছেন আপনি, যেরকম এখন বললেন ওরকমই ওর যাতে মাথাটা, ও যাতে স্থির হয়, ওর যাতে ধৈর্য আসে, এবং ও যাতে শান্ত হয়, ওর ভবিষ্যৎটা যাতে ভালো হয়, এগুলোর জন্য আপনি ওই আলতায় ডুবিয়ে ডুবিয়ে দুর্গা নাম লিখবেন। এই কাজটা তো করবেনই, তার পাশাপাশি কিন্তু দ্রুত যোগাযোগ করুন কারোর সঙ্গে, কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে, তা নাহলে আমার দেখুন স্ক্রিনে নাম্বার, আপনি তো ফোন করেছেন, নাম্বার যাচ্ছে, ফোন করে বুকিং নিয়ে নিন, বুকিং নিয়ে আপনি চলে আসুন চেম্বারে, তাহলে আরো ডিটেলস প্রেডিকশন আমি করতে পারবো এবং বলে দেবো কি করতে হবে। আমার কথা যদি শুনে চলেন তাহলে এই ছেলেকে কিন্তু একটা সোনায় মোড়া ভাগ্য দেওয়া সম্ভব, তা না হলে কিন্তু মুশকিল আছে। একদমই। আপনার কেমন লাগলো এই যে প্রেডিকশন করলেন দিদি এবং এতক্ষণ আপনি কথা বললেন, কি মনে হচ্ছে? একদম। তো এখান থেকে বেরোনোর রাস্তাটাও কিন্তু যাতে শরীর ঠিকঠাক হয়ে যায়, তো আমি খুব তাড়াতাড়ি
যোগাযোগ। একদমই তাই, যোগাযোগটা করতে হচ্ছে এই কারণেই, কারণ শুধু জানলে তো হবে না, সমস্যা থেকে বেরোতে হবে, সমাধানের রাস্তায় হাঁটতে হবে। যে রেমেডিটা দেওয়া হলো তাৎক্ষণিক, সেটা করুন, সেটা থেকে রেজাল্ট নিশ্চয়ই পাবেন। এবং পুরোপুরি বিচারের জন্য কিন্তু আরো অনেক জন্মছকের থেকে অনেক কিছু বলা সম্ভব, যেটা এই এত অল্প সময় সম্ভব হয়ে ওঠে না। তার জন্য রয়েছে চেম্বার, অতি অবশ্যই কিন্তু চেম্বারে যোগাযোগ করছেন। পেয়ে যাচ্ছেন কলকাতায় একটি মাত্র চেম্বার গড়িয়া, যেখানে আপনারা পাচ্ছেন প্রত্যেকদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং নাম্বার স্কলিং এ যাচ্ছে, একদম নাম্বারে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। এছাড়া রয়েছে তারাপীঠ চেম্বার। আমাদের হাতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে, যেখানে দাঁড়িয়ে আমরা জেনে নেব আর পঞ্চম ঘর, পঞ্চম ভাবটা কি বলছে। তো আমরা আলোচনা করছিলাম ভাব নিয়ে। তো এই ভাবেরই আজকের এই এখন যে ভাবটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে পুত্র ভাব। ঠিক আছে, এই পুত্রভাব থেকে, পুত্রভাব বা বিদ্যা, পুত্রভাব থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিদ্যা, বুদ্ধি, প্রতিভা, জাতকের সন্তান কি হবে, কটা সন্তান হবে, জাতক কতটা বিলাসী হবেন, তার প্রেম বা প্রীতি, ঈশ্বরের প্রতি তার ভক্তিভাব কি থাকবে, ঈশ্বরের প্রতি সে নাস্তিক হবেন তিনি নাকি খুব ঈশ্বর বিশ্বাসী হবেন, এই সম্পূর্ণটা পঞ্চম ভাব থেকে বলা সম্ভব। নেক্সট চলে আসছে শত্রু ভাব বা রিপু ভাব, 6 নম্বর ভাব যেটা। 6 নম্বর ভাব থেকে কিন্তু আমাদের রোগ ভোগ এই সমস্ত প্রেডিক্ট করা যায়। শুধু তাই নয়, মায়ের ক্লেশ মানে মাতুল বর্গ প্রেডিক্ট করা যায়, মানে মায়ের বাপের বাড়ির লোকরা কিরকম হবে, তাদের সঙ্গে সম্পর্ক কিরকম হবে, সেই জায়গাটা প্রেডিক্ট করা যায়। বিবাদ, রিপু দোষ, এগুলো করা যায়। মানে সেই জাতকটার মানে একটা কুষ্ঠি দরকার, যে কুষ্ঠিটার মধ্যে 6 নম্বর ভাবটায় কোন গ্রহ আছে তার উপর বেস করে কিন্তু পুরো প্রেডিকশনটা হয়। কি কি বলা যায়, আমি শুধু সংগ্রাম, সে পরাক্রমশীল হবে, সে যুদ্ধ করতে চাইবে না, মানে কারোর অধীনে থেকে চাকরি করবে নাকি সে নিজে ব্যবসা করে, এই পুরোটা বলা যায় এই শত্রুভাব বা রিপুভাব থেকে। শত্রুভাবই ইন্ডিকেট করে সেই ব্যক্তি শত্রুঞ্জয়ী হবে নাকি তার প্রচুর শত্রু হবে, শত্রু দ্বারা তার ক্ষয়ক্ষতি হানি হবে, এটাও ইন্ডিকেট করা যায় এই 6 নম্বর ভাব থেকে। 6 নম্বর ভাবের পর আসছে সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে জায়াভাব বা পতিভাব, মানে বিবাহিত জীবনের ঘর, যেটা আমরা বলি আর কি জেনারেলি। এই সপ্তম ভাব থেকে বিবাহ, স্বামী স্ত্রী, তার স্বামী কিরকম হবে, জাতক হলে তার স্ত্রী কেমন হবে, জাতিকা হলে তার স্বামী কিরকম হবে, মামলা মকদ্দমা, এই সমস্ত কিছু কিন্তু এই সপ্তম ভাব থেকে বিচার করা যায়। অংশীদারি, সে নিজের মানে সম্পত্তিতে অংশীদারিত্ব পাবে নাকি সে বঞ্চিত হবে, এই সবটা বিচার করা যায় কিন্তু এই সপ্তম ভাব থেকে। একদমই তাই, পরপর আমরা জেনে নিলাম সপ্তম অবধি। আমরা অনুষ্ঠানের আর কিছুটা সময় আমাদের রয়েছে, আমরা একটু দেখে নিই অষ্টম ভাবটা। হ্যাঁ, তো অষ্টম ভাব থেকে যেটা বোঝায় সেটা হচ্ছে নিধন ভাব, যেটা মারক আমরা বলে থাকি, মারক ভাব। নিধন ভাব থেকে কি পাই আমরা? জীবনী শক্তি, সেই ব্যক্তিটার আয়ু কতটা হবে, সেই ব্যক্তিটার মৃত্যুর কারণ কি হতে পারে, সেই ব্যক্তিটার কোনো দুর্ঘটনা আছে কিনা, সেই ব্যক্তিটার কোনো বন্ধন ভয় আছে কিনা, রক্তপাত আছে কিনা, অ্যাক্সিডেন্ট যোগ আছে কিনা, এই সবটা কিন্তু আমরা অষ্টম ভাব থেকে পাই। হাতে সময় খুব কম, যে কারণে খুব অল্প কথায় আর কি সারতে হচ্ছে সবটাই। নবম ভাব হচ্ছে ভাগ্যভাব। ভাগ্যভাব বা ধর্মভাব থেকে আমরা যেটা বুঝি, ভাগ্যভাব বা ধর্মভাব বলা হয় 9 নম্বর ঘরটাকে। তো এই 9 নম্বর ভাব থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেবগৃহ, গুরু, আচার্য, তীর্থযাত্রা হবে কিনা, সেই ব্যক্তি শাস্ত্র অনুশীলন করবেন কিনা, সেই ব্যক্তির ঈশ্বরের প্রতি কতটা ভাব থাকবে, তার উচ্চশিক্ষা, প্লাস তার ভাগ্য, মানে তার ভাগ্যটা কিরকম হবে, তার ভাগ্যটা কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে, এটা বিচার করা যায়। দশম ভাব হচ্ছে কর্মভাব। কর্মভাব থেকে আমরা কি পাই? প্রতিষ্ঠা, মান, সম্মান, চাকরি, সেই ব্যক্তিটা ভালো কোনো চাকরি করবে, সরকারি চাকরি করবে নাকি বেসরকারি চাকরি করবে, তার জীবনে সাফল্য কতটা আসবে, জীবিকা নির্বাহের জন্য সে ঠিক কতটা পরিশ্রম করবে, এটা সে মানে রাজতুল্য কোনো চাকরি পাবে কিনা সেটা বোঝা যায়। কর্মের পরিবেশ তার কিরকম থাকবে, পেশা থেকে সে সুখ পাবে না শান্তি পাবে, তার কীর্তি প্রতিষ্ঠা পাবে নাকি, এগুলো সমস্তটা বোঝা যায় কিন্তু কর্মভাব থেকে। নেক্সট আসছি আয়ভাব। আয়ভাব থেকে কি পাওয়া যায়? আয়ভাব থেকে পাওয়া যায় জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নী, মানে 11 নম্বর ঘর, একাদশ ভাব। জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে কোনো সমস্যা হবে কিনা সেটা বোঝা যায়। বিদ্যার দ্বারা উপার্জিত ধন সম্পদ, মানে সে নিজের বিদ্যাকে কাজে লাগিয়ে কোনো ধন সম্পদ কতটা কি করবে সেটা বোঝা যায়। আয়, তার চাকরি থেকে বা ব্যবসা থেকে প্রচুর পরিমাণে আয় হবে নাকি তার আয়তে সমস্যা, নাকি তার দুর্ভাগ্য, মানে তার কোনো দারিদ্র যোগ আছে সেটা বোঝা যায়।
ঘনিষ্ঠ বন্ধু লাভ হবে কিনা, তার জীবনের সাফল্য কতটা আছে, এই সমস্তটা বোঝা যায় একাদশ ভাব থেকে। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। ব্যয় ভাব থেকে কি বোঝা যায়? ব্যয় ভাব থেকে আসে শয্যা সুখ, দূরে সে ভ্রমণ করতে পারবে কিনা, দূরদেশ ভ্রমণ। তার বাম চোখ মানে বাঁদিকের চোখ, ব্যয় ভাব মানে দ্বাদশ ভাবে যদি কোনো পাপগ্রহ বসে থাকে বা সে পাপ পীড়িত হয়, তাহলে কিন্তু বোঝা যায় যে তার বাম চোখটা এফেক্টেড হবে কিনা, তার বাম চোখ খারাপ হবে কিনা বা বাম চোখ ভালো থাকবে কিনা। বাম চোখকে ইন্ডিকেট করে এই ব্যয় ভাব, 12 নম্বর ঘর দ্বাদশ ভাব। এটার দ্বারা এটাও বোঝা যায় যে ব্যক্তিটার মানে কারাবাস হবে কিনা, ব্যক্তি মামলা মকদ্দমায় জড়াবেন কিনা, হসপিটালাইজেশন হবে কিনা বা কোনো কঠিন রোগ হবে কিনা। তো এই 12টা ভাবে, 12 নম্বর ভাব ব্যয় ভাব, এর দ্বারা কিন্তু এটা বোঝা যায়। একদমই তাই। আমরা খুব সুন্দরভাবে কিন্তু 12টা ভাব নিয়ে আজকে আলোচনা করলাম। এবার আবারও দেখা হবে অন্য অনুষ্ঠানে, যেখানে কিন্তু থাকবে আরো নতুন নতুন বিষয় এবং সাথে আপনাদের ফোন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যাওয়ার আগে একটাই কথা বলবো, বুকিং নাম্বারে ফোন করুন এবং পৌঁছে যান চেম্বারে ভালো থাকার জন্য এবং সমস্যা থেকে